গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। আর মিছিল মিটিং তো আমরা অ্যালাউড। আমরা তৃণমূলের দুটো টুকরো, কালীঘাটপন্থী আর আসল দাবি করা তৃণমূল, কংগ্রেস, কারোর তো অসুবিধা হয়নি। এমনকি শহীদ মিনারে কংগ্রেসের লোকেরা যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের কর্মীদের রাখতে চেয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসল তৃণমূল দাবি করা লোকেরা রাখতে চেয়েছিল, সেটাও আমি স্পোর্টস মিনিস্টারকে বললাম দিয়ে দিন। আমরা তো অপেক্ষা করছিলাম, নেতাজি ইন্ডোরটা রেখেছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গনও রেখেছিলাম, যে কালীঘাটপন্থীরা চাইবেন যে লক্ষ লক্ষ লোক আসবে ওদের জন্য। কেএমসি কমিশনারকে বলা ছিল জলের গাড়ি, আপনার যা লাগে টয়লেট থেকে যা লাগে সব দেওয়ার জন্য। এবং কলকাতা পুলিশ বলেছিল যে ব্রিগেডে করুন, ওদের তো 30 লক্ষ করে লোক হয়। তা আমরা বলেছিলাম ব্রিগেডে হবে, 10-12 লাখ তো ধরে, বাকিটা ছড়িয়ে পড়বে। তোর তো ব্রিগেডে করতে পারেনি, তো গলি খুঁজে নিয়েছে, আমরা গলিতে দিয়ে দিয়েছি, যে গলিতে সর্বোচ্চ 2000 লোক ধরে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই এপিসোডটাকে শুরু করতে চাইছি। প্রশ্নটি হলো এই: যত ইসলামিক কান্ট্রি আছে, মুসলিম যেখানকার বা ইসলাম যেখানকার প্রধান ধর্ম, রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত, আচ্ছা সেই সমস্ত রাষ্ট্রগুলোতে বাম অস্তিত্ব নেই কেন? লেফট সেখানে নেই কেন? আর সেই সমস্ত রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে ইসলামিক রাষ্ট্র হিসেবে থাকার পরেও আধুনিক বিশ্বে যখন প্রবেশ করেছে সমগ্র পৃথিবী, প্রযুক্তি বিজ্ঞানের যখন এত অগ্রগতি, তাহলে সেই ইসলামিক রাষ্ট্রগুলো নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে না কেন? আর সেই রাষ্ট্রগুলো যাতে নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, তার জন্য সারা পৃথিবী জুড়ে যত বাম মতবাদ সম্পন্ন মানুষজন আছেন, তারা কোনো মিটিং মিছিল করেন না কেন? এমনকি আমরা আদার ব্যাপারী জাহাজের খোঁজ দিয়ে কি হবে এটাও যদি ধরে নি, ক্ষুদ্র সামান্য একজন মানুষ হিসেবে প্রশ্ন, এই পশ্চিমবঙ্গের মধ্যে দাপিয়ে বেড়ানো, 34 বছর দাপিয়ে বেড়ানো, আর 15 বছর, পরবর্তী 15 বছর প্রচ্ছন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই স্বৈরাচারী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া এই রাজ্যের বাম অস্তিত্বরা এত বছর ধরে একটাও মিটিং মিছিল কেন করলেন না? যে বাংলাদেশ, আমি বললাম না বেশি দূরে যাওয়ার দরকার নেই, কাছাকাছি থাকি, একটু অল্প অল্প দেখতে পাচ্ছি, অল্প অল্প ভাবি, তা এই বাংলাদেশ তাকে কেন ধর্ম নিরপেক্ষ যাতে করা হয়, রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, সেই চেষ্টা তারা করেননি কেন, বা এখনো করেন না কেন? এই প্রশ্নগুলো তো বড্ড বড়। শুধু দর্শকবৃন্দ, যে ঘটনার ফলগুলো ওই বাংলাদেশে ঘটে যাওয়ার পর আমাদের সেই ফলশ্রুতি বা তার রেশ হিসেবে এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের ভুগতে হয়েছে গত 15 বছরে, যেখানে জামাতি মৌলবাদ শুধুমাত্র রাষ্ট্রবিরোধী নয়, একটি সম্প্রদায় বিরোধী হয়ে দাঁড়িয়েছে, হিন্দু সম্প্রদায়কে টার্গেট করেছে। ওপাশে যেমন হিন্দুদের ওপর নির্যাতন চলেছে বাংলাদেশে, ঠিক একইভাবে এ রাজ্যেও ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকাকালীন আমরা মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গাতে হিন্দুদের ওপরে নারকীয় অত্যাচার দেখেছি।
'47-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, সেখানে ভারতবর্ষের সমর্থন, বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ, কোন একটি সেনাবাহিনীর পাকিস্তানের ভারতের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করা, বন্দুক রেখে দিয়ে, এততেও নির্লজ্জদের শিক্ষা হয়নি। কিন্তু এই উদ্বাস্তু যারা, তাদের যে মর্মবেদনা, তাদের যে কষ্ট, সেই একই কষ্ট কাদের পেতে হয়েছে? এই দেশে বাস করে, এই দেশে ভারতবর্ষে বাস করে, পশ্চিমবঙ্গের মাটিতে এই দেশের মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে জমি হাঙর মুঘল সাম্রাজ্যের দাপটে। অস্বীকার করতে পারেন শুধু দর্শকবৃন্দ? আপনাদের অনেকেরই বলবেন আমার সাথে তো হয়নি। পাড়ার পাশের লোকটাকে জিজ্ঞাসা করুন, তার পাশের লোকটাকে জিজ্ঞাসা করুন। এখন তো ভাবি বা অনেকে বলে, রাস্তা দিয়ে হেঁটে গেলে যার গায়ে ধাক্কা খাবে সেই মানুষটিকেই দেখবে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত, ওই তৃণমূল জমানা থেকে। আর সেই তৃণমূল জমানাতে কি কি ঘটে গেল, যে শিক্ষা কেলেঙ্কারি এইভাবে যদি ধরি, এডুকেশন স্ক্যাম, তার প্রধান অংশটা কি? শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা তল খুঁজে পাওয়া যাচ্ছে না, একের পর এক বিভিন্ন রকমের। সবই আমরা জানি, নতুন করে রিপিট করা মানে এই এপিসোডের সময় নষ্ট করা। আচ্ছা, সেখানে যে সমস্ত প্রতিকারগুলো হওয়ার জন্য বামফ্রন্টের বা লেফটদের উদ্যোগী হওয়ার কথা, যে তাদের সেই জায়গাগুলো শুদ্ধিকরণ কত দ্রুত হওয়া সম্ভব। একটি নতুন সরকার গঠন হয়েছে, চলো সবাই মিলে তাকে সাহায্য করি, তার উদ্যোগগুলোকে সাহায্য করি। ঐতিহাসিক উদ্যোগ সমস্ত এক একটা। বর্ডারে ফেন্সিং লাগানো, 80 বছর ধরে বর্ডারকে উন্মুক্ত করে রেখে দিয়েছিলেন, তার মধ্যে 34 বছর কংগ্রেস এবং বামফ্রন্ট, এবং 30 বছর কংগ্রেস, 15 বছর তৃণমূল কংগ্রেস। এসো, ওপার থেকে সব চলে এসো। প্রশ্নর এই শেষ হবে না। তঞ্চকতা পরতে পরতে যে দলটির, সেই দলটি দিল্লিতে, আমি আগের এপিসোডে আপনাদেরকে বলেছিলাম না, দিল্লিতে রিলিজ হওয়া আরশোলা সিনেমা, সেই প্রডিউসার এখন ঘোষণা করেছে যে এই সিনেমা সারা দেশব্যাপী এবার রিলিজ করিয়ে দাও, দিল্লিতে ফ্লপ করে গেছে। দিল্লির মানুষজন ওটা আর নিচ্ছে না, ও ফ্লপ করে গেছে। আর সামনে, যাকে সামনে রেখে সেই সিনেমা শুরু হয়েছিল, তার প্রমোশন শুরু হয়েছিল, সেই সোনাম ওয়াংচুক, তিনি বিরক্ত হয়ে পরিষ্কার বলে দিয়েছেন একটাও ভায়োলেন্স তিনি সমর্থন করেন না, স্টুডেন্টদের শান্তিপূর্ণভাবে দাবি জানানো উচিত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জেপি নাড্ডা মহাশয়ের কাছ থেকে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয়, তার কাছ থেকে ফলের রস খেয়ে তিনি অনশন ভঙ্গ করে দিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন এবং সরকারকে ধন্যবাদ দিয়েছেন। সরকারের সমস্ত প্রচেষ্টাকে তিনি ধন্যবাদ দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিল আনতে চলেছেন লোকসভায়, এই দ্বিতীয় ভাগে অধিবেশনের ঘোষণাই করে দিয়েছেন। তাতে কি কি ধরনের ব্যবস্থা থাকছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, তারপরে মানে প্রশ্ন লিকের ব্যাপারে যদি কেউ ধরা পড়ে বা অভিযুক্ত হয়, তার বিচার কি কিভাবে হবে, শাস্তির পরিমাণ বাড়ানো, 1 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সংস্থান থাকা তাতে, ইত্যাদি ইত্যাদি। একটা বিল তো অনেকটা বড় হয়, এখানে ছোট্ট করে কতটুকুই বা বল। অ্যাটলিস্ট কনভিন্সড তো সোনাম ওয়াংচুক, কিন্তু আরশোলাদের মাথারা, তারা কনভিন্সড কি? তারা দেখতেই পাচ্ছিলেন আন্দোলনটা তাদের হাতেও আর নেই, তাদের থেকেও হাইজ্যাক হয়ে চলে গেছে। একটা অংশ নিয়ে নিয়েছে কেজরিওয়াল, একটা অংশ রাহুল গান্ধী, একটা অংশ নেওয়ার চেষ্টা করছে অখিলেশ যাদব। আবার গায়ে মানে না আপনি মোড়ল, আমায় তো কেউ ডাকছে না, কেউ ডাকছে না। সত্যি সত্যি ডাকলো না,
ইস, ডাকলো না কে? যার কিচ্ছু নেই এখন, মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি তাকে কেউ ডাকলো না, কেউ ডাকলো না। অথচ তিনি বললেন ওই ককরোচ আশ্রয়াদের ওখানে তিনি যাবেন, নিজেই চলে যাবেন। আর কি হাততালি, যেটুকু লোক হয়েছিল ওই তারামণ্ডলের সামনে। কাজে অলটোগেদার এই যখন সিনেমা রিলিজের কথা ঘোষণা হলো, তখন লাফিয়ে লাফিয়ে বেরিয়ে পড়লো কারা? কাল রাত্রিরে, গতকাল রাত্রিরেও তারা বেরিয়ে পড়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা জানিয়ে দিয়েছিলেন, কোনো আপোষ হবে না কিন্তু, আন্দোলন করো। আন্দোলন তো করতে দেওয়া হচ্ছে, 21শে জুলাই টুকরো টুকরো করে হলো বিভিন্ন জায়গায়, তেমনি আন্দোলন করো, ঠিক আছে, কিন্তু টেনে হিঁচড়ে বার করে সেই আন্দোলন কিন্তু করা যাবে না। আর আজ কি দেখছি, সেই একটা ইস্যু তো কিছু পাওয়া গেছে, আনরেস্ট করে দাও, আবার রাজ্যটাকে আনরেস্ট করে দাও বলে ঝাঁপিয়ে নেমে পড়েছে কারা? সেই যাদবপুর থেকে যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে চেঁচায়, যাদের একজন বিখ্যাত লিডার নিজে গরুর মাংস খেয়ে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি কত নিরপেক্ষ, কিন্তু পাল্টা অন্য আর একটি তাঁরই দলের অন্য একটি সম্প্রদায়ের লিডারকে তিনি কখনো শুয়োরের মাংস খাওয়াতে পারেননি। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তেমনি 34টা বছর ধরে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার পর আজকে তাদের আবার হুঁশ হয়েছে নাকি দুর্নীতির প্রতিবাদ করবে। আচ্ছা, একটা এই যে পাঠ হয়েছে, সাধারণ চাষি রাস্তাঘাটে কি বলছে আগামী এপিসোডে দেখাবো, শোনাবো আপনাদেরকে, যে এই পাঠ হয়েছে, এবার আমরা ভালো দাম পাবো। সংখ্যালঘু সম্প্রদায়ের চাষি সে বলছে, কেন? চটকল খুলছে ওদিকে, এদিকে বাজেট, এত সুন্দর বাজেট না, বামেদের সেসব পছন্দ হবে না। আর বামেরা কি করেন সেটাও তো আপনারা জানেন, সবাই জানি আমরা। ওদিকে লোকসভায় মানে যে কংগ্রেসকে বিরোধিতা করত সেই কংগ্রেসের লেজুর হয়ে বাইরে থেকে সমর্থন দেব, ভিতরে ঢুকবো না, এই করে তার পরবর্তীতে সোমনাথ চ্যাটার্জি যেহেতু স্পিকার হয়েছিলেন তাকে দল থেকে বহিষ্কার করা, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া, যেটাকে ভিপি সিং বলেছিলেন হিমালয়ান ব্লান্ডার, এই সমস্ত তারা করেন করে সব শেষে বলেন ও ওটা আমাদের ভুল হয়ে গেছিল। এখন এই ভুলে ভরা যে দলটা, সেই দলটা আবার নেমেছে, আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, আর পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত আর চাইছে না। শুধু দর্শকবৃন্দ, চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত হাত খুলে লিখুন, একটু শেয়ার করবেন, নোটিফিকেশন অন রাখবেন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। অনেক ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট যেমন যেমন ঘটতে থাকবে তেমন তেমন আপনাদের সামনে আমরা নিয়ে আসবো সেগুলোকে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, নমস্কার।